সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ নিয়ে অদৃশ্য ষড়যন্ত্র। বাংলাদেশ নিয়ে অদৃশ্য ষড়যন্ত্র। আসলে কি বাংলাদেশ নিয়ে অদৃশ্য ষড়যন্ত্র আছে কি নাই, এসব বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের আহ্বায়ক। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও আছেন ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে বলছিলাম বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, অদৃশ্য ষড়যন্ত্র। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আছে কি নাই এ বিষয়ে নানানজন নানান মত দিবেন। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিন্ন ভিন্ন কথা হবে। আমি একটা উক্তি কোট করছি। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা বক্তৃতা দিয়েছেন, সেখানে বলেছেন ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। এই কথা বলে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন বা কাদের বোঝাতে চেয়েছেন সেটা হয়তো যাদেরকে বোঝাতে চেয়েছেন তারা বুঝেছে, অথবা তার রাজনৈতিক দল বিএনপি বুঝেছে। ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আজকের এই শোতে আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মাহমুদুর রহমান মান্না। উনি গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক। তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে অদৃশ্য ষড়যন্ত্র, এবং সেটার এই শিরোনামের সাথে আপনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি উক্তি সংযুক্ত করেছেন যে ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হওয়া শুরু করেছে। আমি আপনাকে আজ থেকে আরও 10 মাস আগে নিয়ে যাব, যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী হাসিনার অপশাসনের অবসান ঘটে এবং উনি দেশ ছেড়ে যখন পালিয়ে যান জনগণের তাড়া খেয়ে, তারপরে 1 মাস কি 1.5 মাস পরেই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে বিএনপি এখনও মানে একটা অদৃশ্য শক্তির সাথে বিএনপি লড়াই করছে, এবং বিএনপি শুধু নয়, বাংলাদেশেই একটা অদৃশ্য শক্তির সাথে লড়াই করছে। তখন কিন্তু তিনি এই কথাটি বলেছিলেন, এবং তিনি এটাও বলেছিলেন যে আমাদের এই অদৃশ্য শক্তি যারা আছে, হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এটা হয়তো দেখতে পাবো। তো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে এই অদৃশ্য শক্তিগুলি দৃশ্যমান হওয়া শুরু করেছে। এই অদৃশ্য শক্তিগুলি কি? এই অদৃশ্য শক্তি একটি নয়, একাধিক। প্রথমটা হচ্ছে ফ্যাসিবাদ, যাদেরকে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটিয়েছি। তারা জনগণের তাড়া খেয়ে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে, এবং দুঃখজনক হলেও সত্য, ভারত আমাদের এই গণ অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি, যেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ হয় বা বিভিন্ন তাদের কথাবার্তায় কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে। এবং সেখানে বসে সেই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি গণহত্যার দায়ে দোষী এবং যাকে মানুষ এখন গণশত্রু হিসাবে চিহ্নিত করে, তো তিনি সেখানে বসে উস্কানি দিচ্ছেন এবং বিভিন্ন রকমের কর্মকাণ্ডে জড়িত। এবং শুধু তিনি নয়, তার দলের অনেক নেতৃবৃন্দ ভারতের বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, সেখানে বসে তারা ষড়যন্ত্র করছে। এই হলো একটা শক্তি। আরেকটা শক্তি, যাদেরকে আমরা আমাদের এই গণ আন্দোলনে বা গণ অভ্যুত্থানে আমাদের মিত্র শক্তি ছিল, আমাদের ভাবতেও কষ্ট হয়, তারা বিভিন্নভাবে শুধু তাদের নিজস্ব দলীয় যে চিন্তা বা দলীয় স্বার্থে তারা এই গণ অভ্যুত্থানকে দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে তারা এমন কিছু কাজ করেছে বা করছে, যেটা আমরা মনে করি দেশের এই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী নয়। তারা গণ অভ্যুত্থানের পরেই বলে দিল, মানে যেমন ভারত যাতে না চটে এমন কোনো কথা বলা আমাদের উচিত না। ভারত যেন মানে যাতে যেসব কথাবার্তায় ভারত বিরাগ ভাজন হবে এরকম কথাবার্তা আমাদের বলা উচিত না। আবার তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিলেন, তারা ক্ষমা করে দিল, এবং এরপরে আমরা দেখতে পেলাম যে আস্তে আস্তে তারা আরও 2-1টি রাজনৈতিক দলদের সাথে মিলে
তারা এমন এমন কিছু বিষয়ে অবতারণা করছে যেটা নির্বাচনকে বিলম্বিত করে। বাংলাদেশে এই মুহূর্তে যেটা প্রয়োজন বা গণঅভ্যুত্থানের পরে যেটা প্রয়োজন ছিল, একটা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, শুধু নির্বাচন নয়, সংস্কারের ব্যাপারও দরকার ছিল, কারণ এই সংস্কারটা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। বিগত 15 বছর আওয়ামী লীগ তার দুঃশাসন কায়েম করতে গিয়ে, ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে। এই বাংলাদেশকে যদি আমরা সঠিক পথে গড়ে নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু সমস্যা। এই জন্য সংস্কার প্রয়োজন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের বিভিন্ন অর্গানের সংস্কার প্রয়োজন, রাজনীতিরও সংস্কার প্রয়োজন। সেই সংস্কারগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। এই আলাপ আলোচনার মধ্যে আপনারা জানেন যে বিএনপি বিগত এই আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যেও বিএনপি সংস্কারের কথা বলেছে, এবং বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ সহ অপর রাজনৈতিক দল আমরা সেই ফ্যাসিবাদী শাসনের মধ্যে থেকেও তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা 31 দফা দিয়েছিলাম রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। আপনার কাছে আসবো, আমি এক লাইনে শেষ করি। তো আমরা সেই সব নিয়ে আলোচনা করি। তারা হঠাৎ করেই এই ফ্যাসিবাদের অবসানের পরে নতুন নতুন এমন কিছু বক্তব্য তারা নিয়ে আসছে যেটা রাজনীতিতে বিভাজন সৃষ্টি করছে। সে বক্তব্যগুলো কি কি? বক্তব্যগুলো একটা হচ্ছে, প্রথম কথা হলো যে একবার তারা বলে যে মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, আবার বলছে যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই, আরেকবার বলল রোজার আগে নির্বাচন চাই, তারপরে বলল ডিসেম্বরের আগে নির্বাচন হলে আমাদের কোনো সমস্যা। আপনি কিন্তু ওই দলের নাম বলেননি এখন। হ্যাঁ, ওই দলের নাম বলেননি। জামাতি ইসলামী বাংলাদেশ। দুঃখজনক হলেও সত্য, তারা দীর্ঘদিন বিএনপির মিত্র হয়ে বিএনপির সাথে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু আজকে তারা এই 5ই আগস্টের পর হঠাৎ করে ভোল পাল্টে তারা কিন্তু এইসব সৃষ্টি করছে। শুধু এগুলোই নয়, যারা 15 বছর হাত পাখা দিয়ে আওয়ামী লীগকে বাতাস করেছে, সেই ইসলামী আন্দোলন, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়েছে। আরও দুঃখজনক হলেও সত্য, এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী কয়েকজন ছাত্র নেতার নেতৃত্বে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে এনসিপি, তারাও কিন্তু তাদের সাথে সুর মিলিয়ে এইসব কর্মকাণ্ডের সাথে লিপ্ত রয়েছে বলে জনগণ মনে করতে শুরু করেছে। আপনাকে ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না, অদৃশ্য শক্তি কি বা অদৃশ্য ষড়যন্ত্র কি, আসলে কি আছে এমন কিছু? আপনি এরকম করে প্রশ্ন করছেন না, অদৃশ্য তো অদৃশ্যই, দৃশ্যমান নয়। জি, এবং সেটা যদি আমাকে জিজ্ঞেস অদৃশ্যটা কোনটা আমি দেখিনি, আমি বলতে পারবো না। কিন্তু একটা জিনিস সত্যি, ধরেন রাজনীতিতেই তো ষড়যন্ত্র হয়, ব্যবসা নিয়েও ষড়যন্ত্র হয়, চাকরি নিয়ে ষড়যন্ত্র হয়, মানুষের মধ্যে ষড়যন্ত্রের একটা প্রবণতা তো আছেই। লোভ, লালসা, মাৎসর্য কি সব বলে না, কয়েকটা রিপু, সব কিছুই আপনাকে ষড়যন্ত্রে পরিণত করতে পারে। আর এটা তো রাষ্ট্র ক্ষমতার ব্যাপার, মানে রাষ্ট্র ক্ষমতার জন্য মোগল সাম্রাজ্যে ভাই ভাইয়ের বুকে ছুরি বসিয়েছে। তো এইখানে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য যেরকম করে প্রিন্স বললেন, জামাত পারলে ছুরি হয়তো বসালো না, কিন্তু অদৃশ্য ছুরি তো বসাবার চেষ্টা করতেই পারে। অথবা জামাত যদি ক্ষমতায় যাওয়ার জায়গায় থাকতো তাহলে হয়তো বিএনপি সেরকম করতো, অথবা ধরেন আমি যদি যাওয়ার চেষ্টা করতাম আরেকজন হয়তো করতো। মানে দিজ আর গেম অফ পলিটিক্স, এইটা হইতে পারে। কিন্তু আপনি যদি একদম স্পেসিফিক করে বলেন তাইলে আমি বলবো যে আমি এরকম করে কারো সম্পর্কে অভিযোগ করব না। তবে প্রিন্স বললেন এগুলো তো একদম ডাইরেক্ট অভিযোগই হয়েছে, আমি এগুলো খুব মনোযোগ দিয়ে শুনছি। এবং এরকম নয় যে আমি আজকে প্রথম শুনছি এখানে, আমি তারা যে বক্তৃতাগুলো করছেন, বিভিন্ন সময় যে আলোচনা হচ্ছে সেগুলো থেকে শুনছি। অন্যান্য দল যেগুলো বলছে, জামাত যেগুলো বলছে, কিংবা ধরেন এনসিপি বলে, কিংবা ইসলামী আন্দোলন বলে, সেগুলো শুনছি। সেগুলোর মধ্যে এগুলো একটা কাউন্টার করবার প্রবণতা অলরেডি আছে। রাজনীতির দিকে তাকিয়ে দেখেন কীরকম হয়েছে। এখন একদিকে ঐক্যমত্য কমিশনের মিটিং চলছে, আজকে নিউজ আছে দুটো বড় বড় বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে তারা। 3 নম্বর বিষয়টা ছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে, সেটাও আলোচনা শুরু হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে উনি যে দলের নাম করলেন, জামায়াত ইসলামের পক্ষ থেকে একটা আপত্তি জানানো হয়েছে যে কেন বিএনপির প্রস্তাবিত বিষয় নিয়ে আলোচনা করবো, আমরা আমাদের এজেন্ডা প্রপোজ করতে পারি। শেষ পর্যন্ত আলোচনাটা চলেনি। তো মানে আমি যেমন গত কয়েকদিন বিভিন্ন জায়গায় বলেছি, আমি আশাবাদী হতে চাই, এরকম না যে আমি সবই আশাই দেখছি, কিন্তু আমি আশাবাদী হতে চাই। কারণ এখন নিরাশ হলে আমি এগোবো কীরকম করে? ফ্যাসিবাদ গেছে, সেই জায়গাতে
গণতন্ত্রের পত্তন করতে হবে। এই গণতন্ত্রের চাষ করবার জন্যে আপনার সবচেয়ে বেশি শ্রম দিতে হবে, বুদ্ধি দিতে হবে, মেধা দিতে হবে, আন্তরিকতা দিতে হবে। আপনার যা যা গুণ আছে সবই নিবেদন করবেন যাতে গণতন্ত্রটা তৈরি করা যায়। সেই বিবেচনা থেকে আমি আশাবাদী হতে চাই যে এটা যাতে করা যায়। সেইখানে এটা ঠিক প্রিন্সের কথাকে আমি সমর্থন করব বলতে পারেন বা প্রতিধ্বনি করার মতো বলতে পারেন যে কিছু কিছু বিষয় এরকম করে পোলস অ্যাপার্ট হয়ে যাচ্ছি আমরা, যেটা হয়তো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যেত, সেটা যাচ্ছে না। আলোচনা তো শেষ হয়ে যায়নি। না, শেষ হয়ে যায়নি, কিন্তু ওই ইস্যুগুলো এখন আর নাই। ইস্যুগুলো বা ওই এজেন্ডাগুলো বাদ পড়ে গেছে। মানে যেমন ধরেন পিয়ার সিস্টেম, এইটা নিয়ে তো সব রকম বিতর্ক হয়েছে, বুকলেট টুকলেট বের করেছে, সবাই বক্তৃতা করে বেড়াচ্ছেন। তো এইটা কোনো মিটিং পয়েন্টের জায়গায় যাচ্ছে না। আর ঐক্যবদ্ধ কমিশন এরকম করে বলছে না যে আমরা আরও চেষ্টা চালিয়ে যাব বা আমরা আরও আশাবাদী আছি। তার মানে পিয়ার পদ্ধতির আলোচনা পৃষ্ঠা উল্টে গেছে এখন, তাই মনে হয় আমার কাছে। আবার তারা ওপেন করবেন কি না তা আমি বলতে পারবো না, করতে তো পারেনি, যখন তখনই করতে পারেন। এরকম বেশ কিছু বিষয় নিয়েই এটা আছে, যেমন নারী প্রতিনিধি নিয়ে, যদি নারী প্রতিনিধি অত বড় বিষয় নয়, কিন্তু পিয়ার তো একটা খুবই ফান্ডামেন্টাল বিষয়। আপনি ইলেকশনটা কীভাবেই করবেন, দুটো হাউস হবে না একটা হাউস হবে। এই মুহূর্তে আপনি একটা নির্বাচনের ডেট যদি ডিক্লেয়ার করেন, তাহলে সেটা কোন নির্বাচন ডিক্লেয়ার করবেন? কি মানে কি বলে যে লোয়ার হাউস নাকি আপার হাউস? হাউস কি দুটো গঠন করবেন? সিদ্ধান্ত তো করতে হবে, না করলে আপনি ডিক্লেয়ার করতে পারবেন না। ওই জায়গায় যদি প্রিন্স প্রশ্ন তোলেন যে এই বিতর্ক তুলে শেষ পর্যন্ত সময়টাই এক্সটেন্ড করবার চেষ্টা আমি একটু যেহেতু আপার হাউস এবং লোয়ার হাউসের বিষয় আসলো, আমার এটা আউট অফ বক্স জিজ্ঞেস করছি। আপার হাউস এবং লোয়ার হাউস, নিম্নকক্ষ উচ্চকক্ষ, দুটি কক্ষের নির্বাচনেই কি একসাথে আশা করেন আপনারা, রাজনৈতিক দলগুলো যারা এখানে আলোচনা করছেন? কিন্তু সিদ্ধান্তটা হতে হবে এখন। সিদ্ধান্ত হতে হবে কেন? প্রপোজালটা এরকম করে আছে একটা পক্ষের, যে বা দুই পক্ষেই আছে, লোয়ার হাউসে যে রকম ভোট হবে সেটারই ছায়া ধরে আপনি যাবেন। ধরেন যতগুলো আসন যে যে দল পেয়েছে ঠিক ওই প্রপোর্শনে আপার হাউসে হবে। আবার আরেকটা প্রস্তাব আছে যে লোয়ার হাউসে যেই প্রপোর্শনে ভোট পেয়েছেন সেই প্রপোর্শনে আপার হাউসটার মেম্বারশিপ কতগুলো হবে সেটা ডিসাইড করা হবে। তাহলে লোয়ার হাউসটা খুবই রিলেটেড না, এবং আপনি দুইটা যদি এখনই ডিসাইড না করেন বা ডিক্লেয়ার না করেন, তাহলে এই ভোটটা কীরকম করে করছি তা তো বুঝতে পারবো না। আমি আরও কিছু মানুষের সাথে কথা বলে যদ্দূর জেনেছি, আমি ভুল হতে পারি, যে আগামী যে নির্বাচন হবে সেটি লোয়ার হাউস বা এখন যে জাতীয় সংসদ নির্বাচন হয়, সেই জাতীয় সংসদে যারা নির্বাচিত হবেন, বেশি প্রতিনিধিত্ব করবেন, যারা সরকার গঠন করবেন বা বিরোধী দলে থাকবেন, সবাই মিলে উচ্চ এবং নিম্নকক্ষ এই জিনিসগুলো পাশ করবেন, এবং তারপরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে হয়তো উচ্চকক্ষের বিষয়টি আসবে। এমন কি না, এমন নয় কি? না, আমি আবার বলি, আপনি পড়বেন, এগুলো তো পত্রিকাতেও আছে, ওনারা যে সমস্ত ডকুমেন্ট দিয়েছেন তার মধ্যেই আছে। যখন আপনি প্রস্তাব করছেন লোয়ার হাউসে ধরেন 300 আসনে ভোট হলো, 300 না 400 হবে তা কিন্তু আপনি বলছেন না, প্রপোজালে আছে 400। কেন? 300 নর্মাল, নারী আসন 100। কিন্তু এখন তাহলে আপনি কি করছেন? 300 আসন করছেন, সেখানে কি আরো নাকি 400 করছেন? 300 আসন যদি করে ফেলেন তাহলে একটা হতে হবে যে 100 ওই যেরকম ঘূর্ণায়মান পদ্ধতিতে পরবর্তীতে করবেন, না হলে 50 করবেন। তারপরে এর সাথে সম্পর্কিত সিদ্ধান্ত এই ভোটের সাথেই হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে ধরেন এখানে যত ভোট, ধরেন বিএনপি পেয়েছে 180টা, তো এই 180-র প্রপোর্শনই তার, তো ওনাদের প্রস্তাব মতো 180-তে যে অনুপাত আসে সেই অনুপাতে তার আপার হাউসে হতে হবে, মেম্বার হতে হবে। তো মানে এখানে স্ট্রেস যেরকম করে পড়ছে, তাহলে আপার হাউসের ভোটের দরকার লাগছে কি কারণে? এটা ডিসাইডই হয়ে যাচ্ছে প্রস্তাব অনুযায়ী। আবার বলে যারা বলেছেন তার হয়তো এত, আমি জানি না, তাদের সাথে কথা বলেছেন, খুব ডিটেলসে পড়ে এটা বলেছেন যে তা আমার মনে হচ্ছে। আপনার কাছে আসবে ইমরান সাহেব প্লিজ। আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন, কিছু স্লোগানকে উদ্ধৃত করেছেন সোশ্যাল মিডিয়ায়, এবং তিনি বলেছেন সাইবার অ্যাটাক হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এই প্রথমবারের মতো ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে উদ্ধৃত করে কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করে স্লোগান দেওয়া হয়েছে, এবং বিএনপির বিরুদ্ধে সাইবার অ্যাটাক করা হয়েছে, এবং বিএনপির যারা কর্মী সমর্থক আছে তাদেরকে সাইবার অ্যাটাক প্রতিরোধের জন্য প্রস্তুত হতে বলেছেন। প্রস্তুতি কেমন আপনাদের?
প্রস্তুতি ভালো, আমরা প্রস্তুত আছি, তবে যেই ফাঁদ পাতা হচ্ছে সেই ফাঁদে বিএনপি পা দিবে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। আপনি দেখেন গত 9 তারিখে সম্ভবত পুরাতন ঢাকায় আপনার মিটফোর্ড হাসপাতালের সামনে যে জঘন্য একটি হত্যাকাণ্ড হয়ে গেল, বর্বরোচিত, এবং এটা দেখে আমি লালচাঁদ সোহাগকে মেরে ফেলা হয়েছে। এটাকে কেন্দ্র করে, এবং এটা দেখে সমগ্র জাতির সাথে আমরাও কিছু স্তম্ভিত। কোনো মানুষ এই কাজ করতে পারে না, যারা করেছে এটা মানুষ নামের অমানুষ। এবং সেখানে এই ঘটনার সাথে সাথে যে সংশ্লিষ্টতা পাওয়া যাক বা না যাক, আজ এই নামগুলো উচ্চারিত হয়েছে, আমাদের দলের তারা যদি কেউ হয়ে থাকে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনিও কিন্তু আমাদের যুব দলের একজন ত্যাগী কর্মী, ওই ওয়ার্ডের, তিনিও কিন্তু বিএনপির যুব দলের কর্মী। তা এখন বলা হচ্ছে তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। আমরা গতকালকে পুলিশের একটা ইনভেস্টিগেশন রিপোর্ট দেখলাম, যেখানে বলা হচ্ছে চাঁদা নয়, তাদের ব্যবসার অংশীদারিত্ব নিয়ে যে তাদের আগের থেকে গণ্ডগোল ছিল সেটা নিয়ে তারা একটা সমঝোতা বৈঠকে বসেছিল। সমঝোতা না হওয়ায় বা সমঝোতায় রাজি না হয় সেখানে কিন্তু তাদের এই ব্যবসায়িক পার্টনারদের মধ্যে একটা গণ্ডগোল, এবং সেই গণ্ডগোল থেকে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। এখন বলা হচ্ছে বিএনপির চাঁদাবাজ, তো বিএনপি কি সিদ্ধান্ত নিয়ে ওই চাঁদাবাজি করতে তাদেরকে পাঠিয়েছে? না, বিএনপির নামে বলা হয়েছে যে তুমি ভাই 2 লাখ টাকা দাও, বিএনপির তোমার কাছে চাঁদা চেয়েছে, সেটা তো না। বিএনপির কোনো কর্মী বা কোনো সদস্য যদি এরকম অনৈতিক কাজ করে থাকে তার দায় তো বিএনপি নেবে না। যদি আমরা আওয়ামী লীগের মতো চোখ বন্ধ করে থাকতাম, কান বন্ধ করে থাকতাম, তাদেরকে যদি পৃষ্ঠপোষকতা দিতাম, তাদেরকে যদি আড়াল করার চেষ্টা করতাম, তাহলে এগুলোর একটা রেলেভেন্ট ব্যাপার ছিল। কিন্তু আমরা তো অভিযোগ ওঠা মাত্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এই পর্যন্ত আমাদের দলের প্রায় 7,000 নেতাকর্মী যারা অনৈতিকতার পথে পা বাড়িয়েছে, যারা বিপদগামী হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, এবং তাদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা তো দলের পক্ষ থেকে নেওয়াই হয়েছে, এমনকি তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। কাউকে আমরা পুলিশের হাতেও আমরা উঠিয়ে দিয়েছি। কিন্তু আপনার এই যাদের বিরুদ্ধে আমরা এই অভিযোগ ওঠা মাত্রই আমরা ব্যবস্থা দিলাম, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চুপ কেন? কেন তারা নিষ্ক্রিয়? কেন তারা তাদের বিরুদ্ধে মামলা নিল না, তাদেরকে আটক করলো না? কেন তারা চুপ? এই প্রশ্নের উত্তর কে দিবে? এখন সেখান থেকে আপনার বলা হচ্ছে যে তারেক রহমান এটার জন্য দায়ী। আপনার গত পরশুদিন উদ্দেশ্যমূলকভাবে তারেক রহমানের নাম উল্লেখ করে অশ্লীল ভাষায় যেভাবে আপনার স্লোগান দেওয়া হয়েছে, এবং এটা যারা প্রমোট করেছে, এই জামাত ইসলাম, এই এনসিপির কর্মীরা, এবং সেই ইসলামী আন্দোলন, আবার আমি আসি, এরা এইসব করে দেশে একটা অ্যানার্কি সৃষ্টি করার চেষ্টা করেছে, এবং বিএনপিকে একটা সংঘাতে ইনভাইট করছে। কারণ তারা জানে যে কোন জায়গায় হাত দিলে বিএনপির কর্মীরা উত্তেজিত হবে, বুকে লাগবে, বিএনপির কর্মীদের বুকে লাগবে কোন জায়গায় হাত দিলে। সেই জন্য তারা অহেতুকভাবে, এই যে আপনার ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব, তিনি বললেন কি, চাঁদা উঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে। এইটা ওনার মতো একটা লোক, উনি বলে পীর, ওনার মতো লোকের মুখে এটা কি শোভা পায়? আবার বলছেন উনি যে 38 ভাগ মানুষ এবার কি ধানের শীষ চিনে না। ওনার হাত পাখা চিনতে পারে কেন? হাত পাখা দিয়ে গত 15 বছর হাসিনাকে বাতাস করেছেন, আওয়ামী লীগের প্রত্যেকটা প্রহসনের নির্বাচনে ওনারা অংশগ্রহণ করেছেন, আওয়ামী লীগের ছায়াতলে তারা রাজনীতি করেছেন, এই জন্য ওনার হাত পাখা মানুষ হয়তো চিনে। কিন্তু আমরা বলবো প্রকৃত নির্বাচনে আসেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশগ্রহণমূলক নির্বাচনে আসেন। সেখানে জনগণ কত পার্সেন্ট ধানের শীষকে চিনে, কত পার্সেন্ট হাত পাখাকে চিনে, বাংলাদেশের মানুষ সেদিন বলে দিবে। তারা জানে তাদের সামনের নির্বাচনে তাদের জন্য অন্ধকার, এই জন্য তারা সেই নির্বাচনে যেতে চায় না। আপনি জানেন এই যে 3টা গ্রুপের কথা বললাম, তারা হঠাৎ করে এইসব অপ্রাসঙ্গিক এবং গণতন্ত্রের সাথে সম্পর্কহীন এইসব কথা দিয়ে কবে থেকে তারা মোড় ঘোরানো শুরু করলো আপনি কি জেনেছেন? যেদিন লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হলো, সেই বৈঠকে তারা নাখোশ হলো, সেখান থেকে তারা শুরু করেছে। এবং গত 3 দিন আগে প্রধান উপদেষ্টা যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
এবং অন্যান্যদের সাথে বৈঠক করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি দিতে বললেন। সেদিন থেকে যে জিনিসটা আরো জোরালো হয়েছে। তার মানে তারা নির্বাচনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, নির্বাচন একটা অ্যানার্কি সৃষ্টি করে বিএনপিকে একটা সংঘাতে জড়িয়ে এই নির্বাচনকে তারা ভণ্ডুল করতে চায়, এবং ভণ্ডুল করে তাদের যে অসৎ উদ্দেশ্য ভোট ছাড়াই দীর্ঘদিন ক্ষমতায় থেকে ক্ষমতার স্বাদটা তারা নিতে চায়, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। সেই জন্যই তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করে ন্যাক্কারজনকভাবে তারা এই কাজটি। মাহমুদুর রহমান মান্না, ভোট ছাড়াই ক্ষমতায় থাকার কি কোনো অপশন আছে? ইমরান সাহেব প্রিন্স যে কথাগুলো বললেন, ভোট ছাড়াই ক্ষমতায় থাকার অপশন আছে? অপশন জি না, এখন যারা আছেন তারা ভোট ছাড়াই আছেন না, ওটা কিন্তু ভোট নয়, কিন্তু তারপরে একটা গণসম্মতি, যেহেতু এটা একটা অভ্যুত্থান। আপনি যখন ভোট ছাড়া বলছেন তখন আমি নর্মাল একটা পরিস্থিতির কথা ভাবছি, ভোট ছাড়া না। ইমরান সাহেব প্রিন্স যে, আমি একটু ক্লিয়ার করি, একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিয়ে বা দেশে কোনো অ্যানার্কি সৃষ্টি করা, আইন শৃঙ্খলা বা পরিস্থিতির খারাপ হয়ে গেছে, সমস্ত কিছু ভেঙে চুরে পড়ছে, আবার সেই সুযোগে তারা একটা বিপ্লবী সরকার নামে একটা সর্বদলীয় সরকার করতে চায়, এবং সেই সরকার 5 বছর তারা ক্ষমতায় থাকবে। এই জন্য আমি ভোট ছাড়া ক্ষমতার কথা বলছি। এইটা করে তারা এই 5 বছর ক্ষমতায় থেকে তারা আপনার এই যে ক্ষমতার স্বার্থটা এই বিষয়ে শুনতে চাই আপনার থেকে। কারণ আপনার ভোট হলে তাদের অবস্থান কি হবে সংসদে তারা জেনে গেছে। এরকম একটা কথা তো বহুদিন ধরে চালু আছে, বহুদিন ধরে। এরকম যে একেবারে হতেই পারে না তা কিন্তু আমি বলবো না। কেন বলবো না? ধরেন 111 গভর্নমেন্ট যেটা ছিল সেটাকে কি বলবেন? ওটা কোনো অভ্যুত্থান তো ছিল না, কিন্তু তারপরে আমরা একটা শব্দ চালু করেছিলাম না, সামরিক অভ্যুত্থান। মানে অ্যাজ ইফ ওটাও যেন জনগণের সম্মতি দিয়ে হচ্ছে, তা তো হচ্ছে না। কিন্তু মার্শাল যদি হয়, সামরিক অভ্যুত্থান হয়ে একটা মার্শাল প্রক্লেম করে কেউ যদি ক্ষমতা নেয়, সেই মার্শাল অথরিটি তখন আর একটা তাদের মতো, যেমন 111 একটা গভর্নমেন্ট করেছিল, এরকম একটা গভর্নমেন্ট বানানোর এই উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে। ফলে আমি মনে করি ওটা হতে পারেই না সেটা আমি বলবো না। তবে এটা উনি যেরকম নিশ্চিতভাবে বলতে পারেন, উনি দেশের সবচেয়ে বড় দলের, এবং বড় দল মানে বিশাল দল, সেই দলের যুগ্ম সাধারণ সম্পাদক। ওনার কাছে এই ব্যাপারে যত খবর থাকবে আমার কাছে হয়তো তত থাকবে না। আমি এটিকে উড়িয়ে দিচ্ছি না। আপনি একটা দলের প্রধান, এই মুহূর্তে মানে আলোচনায় থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটির প্রধান আপনি, এবং আপনি সব আলোচনায় থাকছেন। সেটা না, আমি সব আলোচনায় থাকছি না। বিএনপির আলোচনায় কি আমি থাকছি না। সরকারের সাথে যে আলোচনাগুলো হচ্ছে, সরকারের সাথে যে আলোচনা সরকার ডেকে করছে সেখানে থাকছি। তারা তো আমাকে এগুলো বলছেন না। আর তাছাড়া মনে করেন বিএনপি অনেক বড় দল, কিন্তু জামাতে কি আলোচনা হচ্ছে সেটা তো তারা জানেন না, বা জামাতে কি আলোচনা হচ্ছে সেটা তো তারা জানেন না। অতএব ওনার কাছে যা খবর আছে বড় দল হিসেবে যত বেশি থাকতে পারে, আমার কাছে তা থাকবে তা না। আমি বিষয়টা বলছি যে এটা হলে যদি ডেফিনিট খবরই থাকে তাহলে ওইটা কাজই তো হতে পারে না। ষড়যন্ত্র প্রকাশ হয়ে গেলে কখনো সফল হয় না, যদি আগে থাকতে প্রকাশ হয়। এই কারণে ষড়যন্ত্রের এই তত্ত্বের উপরে আমি খুব বেশি চাষবাস করতে চাই। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা আছি চ্যানেল আইয়ের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি, তো ওরকম আমি বলছি যে ওইটা ব্যাপক মানুষ জানবে, সরকার জানবে, আইনশৃঙ্খলা বাহিনী জানবে, ওরকম হবে না। ওটা গোপনে গোপনে হবে, মানুষ জানবার আগে ঘটনা ঘটে যেতে হবে, নাহলে ওটা সাকসেসফুলি হবে না। সেই অর্থেই আমি বলছি যে আমি ওরকম দায়িত্ব নিয়ে বলতে পারবো না, কিন্তু কথাগুলো শুনছি। আর একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে কি, ধরেন ওই আপনি নিজেই বললেন না, এই সরকারও তো ভোটের নয়। এই সরকারটা কেমন, এই 1 বছরে কেমন, তাদের সাকসেস রেট কেমন, এটা যদি বলেন তাহলে এই সরকার এই 1 বছরে তাদের সাফল্যের মাপকাঠিতে উত্তীর্ণ হয়নি। বরঞ্চ নতুন নতুন রাজনৈতিক সমস্যা হচ্ছে। অর্থনৈতিকভাবে যে বিরাট একটা অগ্রগতি হচ্ছে সেরকম নয়, বরঞ্চ মনে হচ্ছে আবার এই যে ধরেন এখন যে একটা ক্লামজি পরিস্থিতি হলো, এখন খোদ বিএনপির মতো দলের যে যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন যে এরা 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 এইসব কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার বা বানচাল করবার ষড়যন্ত্র করছে। সম্পর্কটার কতখানি অধঃপতন হয়েছে, এটা তো এই আলোচনার চাষ তো সরকারই করছে। তাহলে সরকার এই আলোচনাকে এরকম করে যূথবদ্ধ করতে পারেননি, এক জায়গায় রাখতে পারেননি, যাতে ভিন্ন মতগুলো কিন্তু একই বাক্সের মধ্যে থাকে এবং তার মধ্যেই চর্চা হয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বেরিয়ে আসে, বাইরে আসছে এবং সেটার চাষের মতো হয়ে যাচ্ছে, বাইরে বাইরে কথাবার্তা হচ্ছে। দেখেছেন আপনি? মানে আমি তাদেরকে বলবো যে এখন আলোচিত দল হিসেবে এইরকম 2-3টে দল পরপর কয়েকটা মহাসমাবেশ ডেকেছেন,
তা আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম হঠাৎ এখন মহাসমাবেশ কেন, তার মানে একটা শক্তি প্রদর্শন হচ্ছে। কারণ কি, আমি আবার একজনকে বলতে শুনছি আরেক দলকে, মানে আমি একটা দলের নাম বলছি, আরেকটা দল বিএনপি তাদের বলছে বা আলোচনার মধ্যে বলছে, তা বড় দল যে বলছেন, বড় দলের পরীক্ষা তো এখনো হয়নি, বড় দল দেখতে হবে আগামীতে। তার মানে এটা খুবই পরিষ্কৃত হয়ই। ধরেন রাজনীতিতে আমি বড় না আপনি বড়, চিরজীবনেই প্রতিদ্বন্দ্বিতা হবে যদি আমি প্রতিদ্বন্দ্বিতা করার কাছাকাছি থাকি। কিন্তু আপনি যদি 20 হন, আমি যদি 2 হই, তাহলে আমি এরকম কথা বললে লোকে হাসবে। কাছাকাছি যাওয়ার মতো একটা অবস্থা যদি মনে করেন, তখনও এটা করবেন। ওই দিক থেকে এই রকম একটা অশুভ প্রতিযোগিতা, যেটা খারাপ দিক বোঝায়, সেরকম জিনিস শুরু হতেই পারে। এবং সেইটা করে যদি এমন হয় যে সরকার শেষ পর্যন্ত নির্বাচনটা করতে পারল না, তখন আমি মনে করি যে সরকারের ক্ষমতায় থাকার যৌক্তিকতা থাকবে না। আর ব্যক্তিগতভাবে ধরেন প্রধান উপদেষ্টাকে আমি যতবারই জানি, উনি এই ক্ষমতায় থাকবেন এরকম হয়তো চাইবেন না। প্রিন্স বলছেন যে তাকে রেখেই হবে, হতে পারে, আমি জানি না। কিন্তু তাদের একটা চিন্তা ভাবনা আকাশে বাতাসে আমি তাকে দিয়ে আছে। আবার এটাও আছে যারা উনি পারবেন না, আমাকে অনেক বলছে উনি পারবেন না, নতুন কিছু দিয়ে হবে, নতুন গভর্নমেন্ট, ফোনে বলে ভাই কোত্থেকে বেড়ের খবর না, বাতাসে শুনি, এরকম কথা তো চলছে। এটা হচ্ছে রিয়েলিটি। এবং এইটা হচ্ছে বর্তমান সরকারের দুর্বলতা, যে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘোষণা দিয়েও না মানুষের মনের মধ্যে যে প্রশ্নগুলো উত্থিত, সেগুলো জবাব দিতে পারছেন না। সেই জন্য সমস্যা হচ্ছে। না হলে কেন উনি বললেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে, ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে যাতে নির্বাচনটা করা যায়। হোয়াই অথবা এপ্রিল? কেন অথবা এপ্রিল আসলো কেন? আসবো আমি এটা একদম আমার নিজের চিন্তা, কিন্তু এটা আমাকে কেউ বলে নাই, বাবার সাথে কেউ আলোচনা করি, আমার বলেছে এপ্রিলটা আবার বললেন কেন? এপ্রিলতে ইলেকশন হতে পারবে না, কোনোভাবেই পরিস্থিতি এপ্রিলে অ্যালাউ করে না। ফেব্রুয়ারি সবাই মেনে নিয়েছে, তারপরে এখন তো এমন তো টিট বিটস তুলছে না, পিয়ার নন পিয়ার, এই নিয়ে একটা লেগে গেল। এরকম যদি হয় যে এটা নিয়ে মানে মত পার্থক্য হয়ে গেল, অথবা ধরুন অন্য যে কোনো ইস্যুরেই হতে পারে, কতগুলো তো ইস্যু আছেই এখন পেন্ডিং, সেই রকম নয়, নন ইস্যুর মতো একটা কিছুকে তুলে যদি কেউ করবার চেষ্টা করে, তাহলে সংশয় করার মতো কারণ আছে। জুলাই সনদ কি আসবে, কি থাকবে তাতে? দেখেন, আমি গতকালকে ইসলামী আন্দোলনের একটা গোল টিভি গেছিলাম, সেইখানে ওরা খুব জুলাই সনদ বলছে। তা আমি তাদেরকে বলেছি, আমি আমার কথা বলি, আমি জুলাই সনদটাই বুঝি না। সনদ জিনিসটা কেমন? ধরেন মাগনা কার্টা, ধরেন যে 6 দফা, তারপরে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের ঘোষণা, এগুলোর ঘোষণা মানে সনদ, যেটা আপনার একটা হিস্টোরিক্যাল ইভেন্টকে ডিপিক্ট করে, বর্ণনা করে, এই প্রেক্ষিতে হয়েছে, এই ঘটনা ঘটেছে, এই তার ভবিষ্যৎ সম্ভাবনা, এই আমাদের প্রোগ্রাম। আপনি ফরাসি বিপ্লবের ইতিহাস দেখেন, ওই রকম একই রকম ঘটনা ঘটেছে। আমাদের এখানে ঘটনাটা ঘটলো গত জুলাইয়ে। সেই সময় সমগ্র জাতি একাট্টা, সবাই মিলে একইভাবে ভাবছে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। 1টা বছর পার হয়ে গেছে, এখন একভাবে আর ওই সব শক্তি ভাবছে না। ওই অভ্যুত্থানে তো বিএনপি ছিল, ওই অভ্যুত্থানে জামাত ইসলামী ছিল, যতখানি ছিল, আর বাকি অন্যান্য তখনও জন্মই হয়নি, ছাত্ররা ছিল বা অন্যভাবে। কিন্তু তারা এখন পোলস ব্যাপার, তারা এক একজন এক এক রকম করে বলছে। জাস্ট আমি একটা উদাহরণ আপনাকে দিই। প্রিন্সরা তখন বললেন যে এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, সফল হয়ে গেল, আমরা ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে অনেক ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা তাদের কাছে, কিন্তু এটা একদিনে হয়ে গেছে এরকম বললে তো ঠিক হবে না। কারণ আমরাও তো ছিলাম এই আন্দোলনে, আমাদের কর্মীরা ছিল, আমাদের কর্মীরা জীবন দিয়েছে, আমাদের নেতা নেত্রীরা বিভিন্ন জায়গা থেকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। তারা প্রত্যুত্তরে বললেন যে 15টা বছর ধরে কী করেছেন দেখেছি তো, একটা তো বাসের খুঁটি লড়াতে পারেননি। তারপরে নেতৃত্ব নিয়ে এক ধরনের একটা কুৎসিত প্রতিযোগিতা, এটা এইটা এখন কি নিষ্পত্তি হবে? বেস্ট হয় কি হইতে পারে, এটা নিয়ে কথাই তুললাম না। তার মানে নেতৃত্বের ব্যাপার বললেন না, কাদের নেতৃত্ব হচ্ছে, কারা করেছে, সম্পূর্ণ বললেন না। তারা আসবার পরই বললেন সেকেন্ড রিপাবলিক, কনস্টিটিউশনটা ফেলে দিতে হবে, ইত্যাদি অনেকগুলো কথা বললেন না। এখন কিন্তু আর বলছেন না, এখন আরেক জায়গায় যাচ্ছে। তার মানে জুলাই ঘোষণা বলতে যা বোঝায়, ওইটা এখন হবে না। আমি আমার কথা বলছি, আমি আমার দলের কথা বলছি, আমার কথা বলছি যে জুলাই ঘোষণা বলতে যা বোঝায়, প্যারিস বিপ্লবের ঘোষণা বলতে যা বোঝায়, মাগনা কার্টা বলতে, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা বলতে যা বোঝায়, এইটা এখন হচ্ছে না। সরকার নিজেই বলছে, এই যে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, এই আলোচনার যে নির্যাস যে ঐকমত্য, সেটা নিয়ে একটা জাতীয় সনদ বা ঘোষণা হবে। সেটা জাতীয় সনদ হতে পারে দেশ গড়বার জন্যে,
তারপরে আপনার গণতন্ত্র নির্মাণের জন্য, এটা কিন্তু জুলাই ঘোষণা হলো না। তাহলে কি হচ্ছে এটা আমি নিজেই বুঝছি না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ইমরান সাহেব প্রিন্স, জুলাই সনদ বা জাতীয় সনদ যাই হোক, বাংলাদেশ তো থাকবে, বাংলাদেশ নিয়েই বাংলাদেশের মানুষকে এগোতে হবে, রাজনৈতিক দলগুলো বাংলাদেশের অন্য মানুষদেরকে নিয়ে এগিয়ে যাবে। সেই নির্বাচনের মাধ্যমেই একটা রাজনৈতিক সরকার আসবে এবং তারা দেশ পরিচালনা করবে। আজ আমরা যখন কথা বলছি, এনসিপি নতুন যে রাজনৈতিক দলটা, তারা রাজনৈতিক প্রতীক, তাদের দলীয় প্রতীক শাপলা পাওয়ার জন্য ইসিতে গিয়েছিল এবং শাপলা পাওয়ার জন্য তারা বলেছেন এবং ব্যালট পেপারে নৌকা প্রতীক না রাখার জন্য তারা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে। যদিও যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম এখন স্থগিত, কোন দিকে যাবে? দেখুন, আপনি প্রথমে যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশ তো থাকবে, জি, বাংলাদেশ থাকবে, ৭১ থাকবে, ৯০ থাকবে, ২৪ থাকবে, শুধু ২৪ না, সাথে ৭১ও থাকবে, ৯০ও থাকবে, এবং সেই নিয়েই কিন্তু আমাদের বাংলাদেশ। এখন আমরা যদি মনে করি, একটু আগে যেটা শ্রদ্ধেয় মান্না ভাই বলছিলেন, আমার হঠাৎ করে একটা মনে পড়ে গেল যে এটা মনে ক্রেডিট নেওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে ২৪-এ আমরা এই করেছি, আমাদের ক্রেডিটটা রাখতে হলে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং সেটা সংবিধানে সন্নিবেশিত করতে হবে। সংবিধানে কি থাকে বা না থাকে সেটা তো সবাই আমরা জানি কি থাকবে। যদি ২৪ থাকে, ৯০কেও সংবিধানে রাখতে হবে। এবং আমাদের কাছে যে প্রস্তাব এই ঘোষণার ব্যাপারে দেওয়া হয়েছিল, আজ থেকে ৪ মাস আগে আমাদের দলের পক্ষ থেকে ব্যাখ্যা সহ আমরা সেটা আবার সরকারের কাছে দিয়েছি। সেটা এতদিন পরে আবার আমাদের কাছে ফেরত পাঠানো হয়েছে যে সরকার এই আমাদের বক্তব্যকে সন্নিবেশিত করে এই একটা হয়তো দিয়েছে। তো সেইটা নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে। তবে আমরা যেটা বলি যে এটা একটা জাতীয় দলিল হতে পারে, যেটা মান্না ভাই বললেন যে জাতীয় সনদ। এই জাতীয় সনদে আমাদের যেসব বিষয় ঐকমত্য হবে সেগুলো অন্তর্ভুক্ত থাকবে। আমরা সকল রাজনৈতিক দল স্বাক্ষর করব, যারা জনগণের ভোটে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা এইগুলো বাস্তবায়ন করবে। আর যেখানে আমাদের ঐকমত্য হলো না সেগুলো, এখন মান্না ভাইয়ের যে প্রস্তাবগুলো ঐকমত্যে আসতো না, মান্না ভাই তার নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটা সংযোজন করে জনগণের কাছে যাবে। আমাদের যে প্রস্তাবগুলো আসতো না, আমরা আমাদের ম্যানিফেস্টোতে সংযোজন করে আমরা জনগণের কাছে যাব যে আমরা এই ব্যাপারে আপনাদের কাছে ভোট চাই। জনগণ যদি মান্না ভাইকে ভোট দেয়, অবশ্যই মান্না ভাইয়েরটা আমরা মেনে নিব, ওখানে সংযোজন করতে হবে। আমাদেরটা মেনে নিলে অবশ্যই মান্না ভাই সেটা মেনে নিবে। তো এইভাবেই কিন্তু জুলাই আমরা জাতীয় সনদটা করতে হবে। জুলাই সনদ বলে যে যারা বলছেন এটা ক্রেডিট নেওয়ার একটা ব্যাপার, ক্রেডিট তো আমরা দেই, তাদেরকে দিচ্ছি, দেব, আমরা এটাকে কখনো অস্বীকার করব না। কিন্তু তাই বলে আপনি সব কিছুকে ছুঁড়ে ফেলে দিবেন? সংবিধান, ৭১, ৯০, আবার বিএনপির মতো একটা এত বড় জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে তুড়ি মেরে আপনি উড়িয়ে দিবেন? বিএনপির সাথে আপনার ওই কয়েকটি দলের তুলনা করবে যে হ্যাঁ আমরা এতগুলি দল মিলে আমরা এই কথা বলছি, বিএনপি একা ওই কথা বলছে। এতগুলো দলের সাথে সংখ্যা দিয়ে রাজনৈতিক দলের তুলনা নয়, যুক্তি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে আপনার তুলনা করতে হবে, তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন। আর একটা প্রশ্ন আপনি করেছেন, লাস্ট প্রশ্নটা কি ছিল? শাপলা এবং নৌকা। শাপলা এবং নৌকা, শুনুন, এটা একান্তভাবেই নির্বাচন কমিশনের ব্যাপার। এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথাও নাই, কোনো বক্তব্যও নাই। এটা নির্বাচন কমিশনের ব্যাপার। শাপলা যদি রাষ্ট্রীয় প্রতীক হয়ে থাকে, নির্বাচন কমিশন যদি সেটা না দিয়ে থাকে, এটা তো উচ্চ আদালত খোলা আছে তাদের জন্য, সেখানে যেতে পারে। সেটা না গিয়ে সেখানে বলা হলো প্রথম দিন শাপলা না থাকলে ধানের শীষও থাকবে না। বিএনপি তো কোনো এটার সাথে যুক্তই না। শাপলা যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় আমরা ওয়েলকাম করব, অসুবিধা নাই, বিএনপি তো মানা করে নেই। কিন্তু শাপলা সবার আগে নাগরিক ঐক্য চেয়েছিল, ভাইয়ের দল চেয়েছিল, সেই সময় শাপলাকে দেওয়া হয়নি, না দিয়ে ওনাদেরকে আমি যতদূর জানি কেটলি দেওয়া হয়েছিল। পরে আবার শাপলার প্রসঙ্গটা যখন আসলো ওনারা আবার শাপলাটাকে চাইলেন। আর দুটি রাজনৈতিক দল একই সাথে চাওয়ার পরে নির্বাচন কমিশন সেটা হয়তো বলেছে যে না, আমরা দুটি রাজনৈতিক দল চেয়েছে, কে আগে চেয়েছে কে পরে চেয়েছে সেই বিতর্কে না গিয়ে, যেহেতু এটা যা রাষ্ট্রীয় প্রতীক সেটা আমরা কাউকে দেব না, এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাপারে বিএনপির কোনো
সংশ্লিষ্টতা নাই। বিএনপি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই স্বাগত জানাবে। আর দ্বিতীয়ত নৌকা প্রতীক, আওয়ামী লীগ যদি আপনার নির্বাচন পর্যন্ত স্থগিত, আওয়ামী লীগের কার্যক্রম যদি স্থগিত থাকে তাহলে তারা তো নির্বাচনই করতে পারবে না। আর যদি নির্বাচনে তারা অংশগ্রহণ করে, যদি না করে তাহলে তো নৌকা থাকবে না ব্যালটে। কারণ নৌকা তো আওয়ামী লীগের রেজিস্টার্ড একটা প্রতীক, বিএনপির প্রতীক, রেজিস্টার্ড প্রতীক, যেরকম ধানের শীষ। এখন পর্যন্ত নাগরিক ঐক্যের কেতলি যেরকম একটা রেজিস্টার্ড প্রতীক, তো আওয়ামী লীগের রেজিস্টার্ড প্রতীক তো নৌকা। আওয়ামী লীগ যদি দলীয়ভাবে মানে সাংগঠনিক মানে রাজনৈতিক কার্যক্রম যদি তাদের স্থগিত থাকে এবং ওই পর্যন্ত নির্বাচন পর্যন্ত যদি এমন কোনো রায় হয় যেটা আমরা মনে করি যে ব্যক্তির সাথে দলও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এটার জন্য যদি মানে তাদের বিরুদ্ধে যদি কোনো রায় হয় তাহলে তো আওয়ামী লীগের হয়তো নিবন্ধনই থাকবে না, রাজনৈতিক দল হিসাবে তো নিষিদ্ধ হয়ে যাবে। তো সেই আলোচনা এত আগে নিয়ে এসে আমি মনে করি এটা আরেকটা বিতর্কের সৃষ্টি করা। এই বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না। ধন্যবাদ আপনাকে মাহমুদুর রহমান মান্না। আমরা শেষ করব, নির্বাচন কবে হচ্ছে আপনি ধারণা করছেন? কবে হচ্ছে মানে ফেব্রুয়ারিতে হওয়া উচিত, না হবে কেন? না হবার তো কোনো কারণ থাকতে হবে। শাপলা প্রতীক আপনিও চেয়েছিলেন, জি। এখন আর একটা রাজনৈতিক দল চেয়েছে, তাদেরকে এখন কি চাইতে পারে? আমি তো প্রথম চেয়েছি, তারা হয়তো না জেনে চেয়েছেন। এখন তারা জানবার পরে আমাকে অনুরোধ করতে পারেন যে আপনি তো একটা পেয়ে গেছেন, আমাদেরকে এটা দিয়ে দেন। তারা যদি সেরকম অনুরোধ করেন তারপরে আমি দলের সাথে কথাবার্তা বলবো। তারা আমাকে এরকম অনুরোধ করেছিলেন, তো আমি বলেছি যে আমি তো আবার চেয়েছি, কারণ আমি যখন চেয়েছি তখন বলেছি এটা জাতীয় সিম্বল, এটা দিতে পারবো না, আমরা ছেড়ে দিয়েছি। তারপরে আবার পত্রিকায় যখন নিউজ আসছে যে ইলেকশন কমিশন এইটা প্রপোজ করবে যাতে এটা তাদেরকে সিম্বল হিসেবে ব্যবহার করতে হবে, তখন আমরা আবার গেছি যে আমাদেরকে তাহলে ওটা দেওয়া হোক। তখনও এনসিপি যায়নি। এখন ওরা তারপরে গেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে ইলেকশন কমিশন কী করে। বলছি ইলেকশন কমিশন তো এই সমস্যা আছে যে আপনারা তো আগে চেয়েছেন, তো আগে চেয়েছি বলতে তাহলে আমাদেরকে দিল না, তো তাহলে দিয়ে দিক, বলো আমাদের জোরে ছাড়ে ইত্যাদি যেরকম বলে। তা আমি বলেছি যে ইলেকশন কমিশনের সিদ্ধান্ত, তারা বলুক। বললে পরে তখন আপনারা কথা বলবেন না? আমি কথা তো বলবোই। একটা জিনিস বড় জোর করতে পারি আমি তাদের, মানে আমি তাদেরকে খুব অনেস্টলি বলি যে যেরকম যেগুলো সমালোচনা করেছে তার বেশ কিছু সমালোচনার সাথে আমি একমত, আমি বলি এগুলো মাঝে মাঝে। কিন্তু এদের যে অবদানটা এই স্বৈরতন্ত্রকে উৎখাত করার ব্যাপারে আছে, সেটার দিকে চেয়ে হয়তো আমি বা আমার দল মামলা করলাম না, দিয়েছি দিয়ে দিক জাগিয়ে, এরকম। তার বেশি মানে আমি গিয়ে নিজে থেকে আমি চেয়েছি সেটা তাদেরকে দিয়ে দিব কেন? আমাকে দিবে না কেন ইলেকশন কমিশন? ইলেকশন কমিশনকে যুক্তি দিতে হবে তো। তারা সেরকম কিছু বলেনি আমাদেরকে, কিছু যদি বলতো তারপরে দেখতাম। তার আগে এইটার আমি কথা বলতে চাই না, মানে এটার একটা তিক্ততা তাদের সাথে তৈরি হোক তা চাই না আমি। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, ইমরান সাহেব প্রিন্স। আমরা শেষ করছি। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।